আমি খুঁজেছি যে মানুষ যখন শেষ বিদায়টা নেয় তখন আসলে কি দেখতে চায়। 38 থেকে 40 মিনিট সিপিআর দেওয়া হলো আর ফিরে এলেন না। বিশেষ কোনো উপলব্ধির পরে বা প্রয়োজনে আমরা যত্নশীল হয়ে উঠি। সুমন ভাই শেষের দিকে তার শরীর জীবনের প্রতি যত্নশীল হয়ে উঠতে চেয়েছিলেন। তিনি এবছর জুন মাসে তার লিভারে প্রবলেম ছিল, অসুস্থ ছিলেন তিনি। তো শেষ যখন এমার্জেন্সি বেডে শোয়া, যখন ফর্ম ফিল আপ করি আমি, তখনও আমরা তো সবাই জানি সুমন ভাই, এখানে যারা আছি আমরা সবাই তাকে আসলে ব্যক্তিগতভাবেই চিনি। তো তখনও কিন্তু দুষ্টমি আমরা করছিলাম, সুমন ভাই বয়স লিখতে বলেছে, কত লিখবো, কমিয়ে লিখবো? বলে না, 60ই লিখো। শেষ মুহূর্তে, এবং তার তখন বুক খোলা। সাধারণত আমরা আছে না প্রিয় মানুষদের বুকে একটু রাব করতে পছন্দ করি। ওকে, আচ্ছা সুমন ভাই কত? বললেন 60ই লেখো। লিখলাম। এমআরআই করে তিনি বের হলেন, হেঁটেই কিন্তু বের হলেন। ড্রেসিং রুমটা, চেঞ্জিং রুমটা খুব ছোট ছিল, 3 ফিট বাই 4 ফিট। তো এমআরআই পোশাকটা রেখে যখন নিজের পোশাক পরতে গেল যে আমরা এখনই যাব আর কি বেডে, তো তখন তিনি পড়ে গেলেন, কার্ডিয়াক অ্যারেস্ট। প্রায় 38 থেকে 40 মিনিট সিপিআর দেওয়া হলো আর ফিরে এলেন না। তো এটি ছিল আমার শেষ সময়ে তার সঙ্গ বা বর্ণনা। এর সঙ্গে আমি কিছু কথা, আসলে আমরা যারা পারফর্মার, আমরা তো কোনো দাওয়াতে কোনো অনুষ্ঠানে গেলে কিছু বলতে হলে প্রস্তুতি নিয়ে যাই। আমি সাধারণত অত প্রস্তুতি নিয়ে যেতে পারি না, তবে আজকে আমি আসার প্রস্তুতি নিতে চেয়েছিলাম সত্যি। কালকে যখন বলল যে প্রথমে বলতে হবে, আমি এই প্রথম যতবার প্রস্তুতি নিতে গিয়েছি ততবার আমি ব্যর্থ হয়েছি। আমি একটি লাইন খুঁজে পাইনি যা এখানে বলবো। এটি শুধু পাগল ভাই বললো যে শেষ সময় তুই ছিলি, ওই ঘটনাটা ওই জায়গা থেকে কথাটা বলিস, যে শেষ সময়কার বর্ণনা। তবে আমি যে ভালোবাসা শব্দটি দিয়ে শুরু করেছিলাম, আমরা অবশ্যই একে অন্যকে ভালোবাসি। তবে আমরা কিছু মানুষ সেই ভালোবাসার মানুষকে ভালো রাখতে গিয়ে দায়িত্বটাকে এত বড় করে ফেলি, তো ভালোবাসার কথাটা আর বলতেও পারি না। আমি মাঝখানে 4 মাস এক প্রকার আটকাই ছিলাম, মানে দায়িত্ব পালন করতে গিয়েই। আমি দেশের বাইরে, ভিসা হচ্ছিল না। গত কিছুদিন ধরে বা 1-1.5 বছর ধরে আমাদের নেশনকে একটা নাম দিয়েছে ওয়াচ আউট নেশন। জানি না হোয়াট ডাজ ইট মিন। তো ভিসা পাচ্ছিলাম না, বা রিনিউ হচ্ছিল না। তো 4 মাস আমি দেশে ফিরতে পারিনি ভিসা সংক্রান্ত জটিলতায়। ওই 4 মাস আমি ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারিনি। আরও যে সমস্ত সহায়ক খাবার আছে যা ঘুমাতে সাহায্য করে, ঘুমাতে পারিনি। আমি 2-3 মাস পরে ফাইন্ড আউট করলাম কেন ঘুমাতে পারছি না। আসলে আমার ছেলে 8 বছর 9 বছর বয়স, ওকে আমি জোর করে ধরতে পারছি না, ওকে আমি টাইট হাত দিতে পারছি না, ওকে আমি কচলাতে পারছি না। আমার ঘুমের ওষুধ আসলে ওটা ছিল। কিন্তু আমি তারই প্রয়োজনে আমি দেশের বাইরে ছিলাম। তারই প্রয়োজনে আমরা সারাদিন কর্মস্থলে থাকি। ভালোবাসার কমতি আমাদের থাকে না। কিন্তু এই দায়িত্ব পালনের পাশাপাশি আমি মনে করি ওই যে দিন শেষে গিয়ে একটা টাইট হাগ ভালোবাসার মানুষকে, সেটিও প্রয়োজন আছে। আমি আমার বাবাকে হারিয়েছি, তো দুজনই ক্যান্সারে চলে গেছেন। আমি খুঁজেছি যে মানুষ যখন শেষ বিদায়টা নেয় তখন আসলে কি দেখতে চায়। আমি কয়েকটা পয়েন্টের মধ্যে একটা জায়গায় পেয়েছি, আসলে শেষ তার সন্তানকে দেখতে চায়, যাদের সন্তান আছে, অথবা সবচেয়ে প্রিয় মানুষটিকে দেখতে চায়। আমি চেষ্টা করেছি, আমি যেহেতু জানতাম যে বাবা মা যাওয়ার সময় আমাকে দেখতে চাইবে, আমি সামনে ঘুরঘুর করতাম। সৌভাগ্য হয়েছিল থাকার। আমি যে 2-4 জন সব শেষে সুমন ভাইয়ের সামনে বা আই কন্ট্যাক্ট করতে পেরেছিল তাদের মধ্যে একজন। আমি জানি না এটাকে সৌভাগ্য বলা উচিত না দুর্ভাগ্য বলা উচিত। দায়িত্বশীল একজন মানুষ আমরা সংগঠনে দেখেছি, কর্মস্থলে দেখেছি, পরিবারেও সে অনেক বেশি দায়িত্বশীল। ভাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। তিনি সন্তানকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলছেন তাদেরকে ভালো রাখার জন্য, ভালোবাসার মানুষের জীবনটা ভালোভাবে গড়বার জন্য। আমি এই বাক্যটি বললাম। আমি অনুরোধ করব কিছু সাংবাদিক ভাইদের, কিছু সহকর্মীকে, আমাদের কোনো সহকর্মী বিদায় নেওয়ার পরে এমন কোনো ফেসবুক পোস্ট, এমন কোনো নিউজ না করি যাতে তার পরিবারে যারা বেঁচে আছে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। অর্থকষ্ট একজন শিল্পীর সঙ্গে যখন আপনি লাগাবেন যে অর্থকষ্টে আছে, আমি কাল চলে গেলে আমাকে যদি লেখেন যে অর্থকষ্টে আছে, বা আমাকে স্ক্রিন এখন দেখা যাচ্ছে না, যদি কেউ বলেন অর্থকষ্ট শুনলেই মানুষ ভাববে এই লোকটা বোধহয় খেতে পারছে না, থাকতে পারছেন না।
ক্ষুধায় কষ্ট করছে। অর্থকষ্ট তো সবার আছে, যার 1000 কোটি টাকা আছে তারও অর্থকষ্ট আছে। তো অর্থকষ্ট মানে কিন্তু এইটা না। আর কাজে এমন কোনো পোস্ট যারা করেছেন, আমাদের সহকর্মীরাও করেছেন, সুমন ভাই কাজ পাচ্ছিলেন না বা কাজ করছিলেন না, মানে এটা কোনটা আমি জানি না। আমি নিজে কিছুদিন আগে এই যে রাজীব একটি ফিল্ম বানিয়েছে, রাজীব ওই প্রজেক্টের অংশ, সামনে আরেক ডিরেক্টর বসে আছে গোলাম মুক্তাদির, তৌকির ভাই বসে আছেন, একটি ফিল্ম প্রডিউস করেছি আমরা, 7টি ছোট ছোট ফিল্ম করেছি। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে সুমন ভাইকে অভিনয় করার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছিলেন যে সাদার চরিত্রটা খুব ভালো, গল্পটা খুব ভালো, কিন্তু আমি করব না। কেন? বলেন এটা করার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সেই প্রস্তুতি নেওয়ার সময় আমার হাতে নেই। এটা তার অনেস্টি। এই জন্য তিনি হয়তো স্ক্রিনে কম ছিলেন। আমি এখন স্ক্রিনে কম, এর ডাজন্ট মিন যে আমি কাজ পাচ্ছি না। মানে কাজে ডাক পাচ্ছে না, কাজে নেন, এটি আমাদের অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সুমন ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বলে আমি যতটুকু জানি, কারণ আমি নিজে তাকে ডেকে আমি ব্যর্থ হয়েছি, তিনি আমাকে ব্যর্থ করেছেন। কারণ তিনি খুব প্রফেশনালি, খুব রেসপন্সিবল পার্সন হিসেবে চ্যানেল আই এবং রেডিও ভূমির দায়িত্বটি পালন করছিলেন, তিনি ওখানে সময় দিচ্ছিলেন।